জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধ্বস বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ফাইট দিছে, তাও শেষ রক্ষা হয় নাই। যদিও ছাত্রদল প্যানেলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু গণ অধিকার পরিষদের, ছাত্রদল করা ছাত্র না। শিবির সমর্থিত প্যানেলের জন্য শুধু না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস যে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। সকল জরিপ, বড় দল, বাঙ্গু মিডিয়া, বাঙ্গু সুশীল এবং গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ব্যর্থ করে দিল সাধারণ ছাত্রছাত্রীরা এইভাবেই। পুরনো আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্রছাত্রীরা তারা ছাত্রলীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপরাপর সংগঠনগুলির চাইতে তাদেরকে ভালো মনে করেছে, ভোট দিয়েছে। আগামী 1 মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয়, আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না। ইদানিং তো আবার জরিপ চলতেছে। জরিপে দেখা যায় বিএনপি ছাড়া কথা নাই। 70% লোক নাকি বিএনপিরে ভোট দিবে। এমিনেন্স একটা জরিপ করেছে, ওর মালিক আমার মেডিকেলের 3 বছরের জুনিয়র জাসদ করেছিল। ওর এনজিও হেলথ নিয়ে কাজ করে ওই এমিনেন্স। এখন নতুন ধান্দাবাজিতে নামিছে। শামিম শুনো, 70% লোক বিএনপিরে ভোট দিবি, হদ দিবি, পাশা পাইতে দিলে হোগাত ছাপ্পা দিয়ে দিবি, ব্যালটে দিবি পাবলিকে। এই জগন্নাথের ইলেকশন নিয়েও জরিপ করেছিল, কইছিল ছাত্রদল জিতবি। সেটা আবার বাসস, তার মানে বাংলাদেশ সংবাদ সংস্থা ছাপিয়েছিল, মানে সরকারি সংবাদ সংস্থা। এটি মাহবুব মোর্শেদকে চাকরি দিছে আসিফ নজরুল। পুরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সাথে সিস্টেম করে চলিছে। মাঝে মাঝে কুরকুরে নিয়ে উঠলে আমার নিয়ে স্ট্যাটাস মারতো। এটা আছে না, সুশীল গেরে একটা কুরকুরে নিয়ে আছে, পিনাকিরে নিয়ে স্ট্যাটাস মারে, আসলে আওয়ামী লীগ, কিন্তু মাঝে মাঝে আবার ভাব দেখায় আমি আওয়ামী লীগ না। ওরে নিয়ে এমডি বানাইছে বাসসের। মানে বাসসের এমডি হবে সাংবাদিকতার সিনিয়র সাংবাদিক, তা না ওক নিয়ে বসেছে। এইভাবে আসিফ নজরুল বহুত বালসালরা চাকরি দিছে। এখন সব কয়টা বিএনপির সার্ভিস দিতেছে, এইভাবে সার্ভিস দিতেছে। এরা জানে বিএনপি ক্ষমতা না আসতে পারলে হোগাত লাথি দিয়া খেতাবে, তাই হোগা দিয়া পাহাড় ঠেলিচ্ছে। যেটি লাথি খাবি সেটা দিয়া পাহাড় ঠেলিচ্ছে। এইগুলা এভাবে পুরা প্রফেসর ইউনূসের প্রশাসন বিএনপির জন্য খাটিচ্ছে, অভিনব উপায়ে খাটিচ্ছে। এটা কথা কয়েনি প্রফেসর ইউনূসের প্রশাসন, উপদেষ্টা মণ্ডলী শুনেন, মন দিয়া শুনেন। বৃহত্তর বিএনপির প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদের শাখার সদস্যরা এবং প্রশাসনে বিএনপির লেসপেন্সাররা শুনে রাখেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, ওই রাষ্ট্রের মালিক জনগণ, বিএনপি না। মাথায় রাখেন, একদিন না একদিন জনগণের সরকার আসবে ক্ষমতায়, সেদিন কিন্তু কোনো ছাড় পাবেন না। সেই সরকার প্রফেসর ইউনূসের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকার হবে না। সেই সরকার হবে জুলাইয়ের আগুনে উদ্দীপ্ত সরকার। হোগার চামড়া কিন্তু তুলে নেওয়া হবে, মাইন্ডেড, পলাহে পারবেন না। রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ থাকবেন, সামান্যতম পক্ষপাতিত্ব করবেন তো সেইটার কাফফারা দিতে হবে, মাপ নাই। সেই কাফফারা ভয়ঙ্কর হবে, সরি কওয়ার কলে টাইম পাবেন না। এবার আসেন আমরা দেখি কেন ছাত্রদল এভাবে হারিচ্ছে, আর নাম হয়েছে হারু পাট্টি। হ্যাঁ বুঝে চাও। এই আলাপগুলো আমরা অনেক আগের থেকেই করিচ্ছি। প্রথম কারণ হইতেছে তাদের দীর্ঘদিন ছাত্রদলে কোনো রিক্রুটমেন্ট নাই, নতুন ছাত্র ঢোকেনি। না ঢুকলে দল থেকে আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি তো বন্ধ থাকে নাই, তাই না? ওরা কয় যে শিবির আছে কারণ ওরা গুপ্ত রাজনীতি করছে। তা আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি কি বন্ধ ছিল? ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল নাকি শিবির? নূরের দল তাহলে কেমনে তৈরি হইল? নাহিদ আসিফরা কিভাবে তৈরি হইল? ওরা তো গুপ্ত রাজনীতি করে নাই। শিবির প্রকাশ্য রাজনীতি করে নাই, কারণ সে বিপ্লবী রাজনীতি করছে। বিপ্লব মানে এক্সিস্টিং সিস্টেমের রাপসার, এটার ভেঙে ফেলতে হয়। যেই শক্তি প্রকাশ্য সে ইতিমধ্যে রাষ্ট্রীয় নজরদারির ভিতরে থাকে, তাই সে রাপসার করতে পারে না এক্সিস্টিং সিস্টেমকে, বিপ্লবী হইতে পারে না। বিপ্লব মানে অসম লড়াই। এইখানে ট্রান্সপারেন্সি থাকাটা আত্মঘাতী, গোপনীয়তা এখানে নৈতিকতা না, এইখানে স্ট্রাকচারাল নেসেসিটি। বিপ্লবী হইতে হইলে তাকে গোপনে রাজনীতি করতে হবে। এই কাজটা করেছে শিবির, সেই জন্য বিপ্লবী ক্যারেক্টার নিয়ে দাঁড়াইছে। সেই জন্যই তারা এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে উত্থিত হয়েছে। গুপ্ত ছিল, ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, এইসব বইলা লাভ হয়েছে কেন? হয় নাই, হবেও না। এইবার দ্বিতীয় ইস্যু, বিএনপির ভুল রাজনীতি। ভুল বলাটা ঠিক না, মানে যেই রাজনীতি করতেছে, মুক্তিযুদ্ধের চেতনা মারাইতেছে, সেটা আত্মঘাতী হইতেছে। ক্রমাগত তারা মুক্তিযুদ্ধের চেতনা ডুবন্ত নৌকায় চইরা
নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করিচ্ছে। মানুষজন এই কথা আওয়ামী লীগ আর বামেদের কাছে শুনিছে, তো এখনো শুনে, তাই না? এতদিন 15 বছর ধরে শুনিছে, মাইক লাগে শুনিছে। তারা এই কথার প্রতিধ্বনি যখন বিএনপির কাছে শুনে, সে তখন মনে করে আরে এটা তো আওয়ামী লীগ, এটাই তো ইন্ডিয়ার বন্ধু। আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে, আর তারা প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল, তখন মানুষ দুয়ে দুয়ে স্যার মিলায়। সুবীর ভৌমিকের কথাটা আবার শুনেন, এডিটর সাহেব শোনান। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জেহার টেয়াদের হুমকি দিচ্ছে। ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। শুনেছেন? এই সুবীর ভৌমিকের কথাটা কাইটে নিয়ে মোবাইলে সেভ করে রাখবেন, আর ভোটার ক্যাম্পেইনে গেলে এটা ভোটারদের শুনেবেন, কাম সারা হয়ে যাবে। ভোটার পাশায় ছাপ দিয়া ভোট দিবে বিএনপিতে। আর তার উপরে যদি দেখে সেই আওয়ামী লীগের অলিগার্ক লবণ কামালদের সাথে তারেক রহমানের হাত মিলায়, তখন পাবলিকে বুঝা যায় এটা সেই আগের বন্দোবস্ত। আমরা হাসিনাকে তাড়াইছি, কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে, আর এই বন্দোবস্তের মালিকানা নিছে বিএনপি। আওয়ামী লীগের এই বন্দোবস্ত, এই শক্তি বিএনপিকে আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে, যেন আবার চট করে ঢুকে যাইতে পারে। ইউনিভার্সিটিগুলোতে বিএনপির এই অবস্থা হইতো না যদি আমার চাইনিজ বুদ্ধি নিত। সেটা তো বিএনপি শুনবে না, সে শুনবে ভুট্টো সাহেবের কথা। যাই হোক, আমার ক্ষুদ্র ভাতারা কবে আন্নার কাছে দাদা সব স্ট্র্যাটেজি থাকে না, তা থাকে না। তো এই স্ট্র্যাটেজি আমি বানাইবার পারি, কয়া দিতেছি, কমো কয়া দি। এখন তো কয়া দিলেও কোনো লাভ করবার পারবি না, কিন্তু কয়া দি যে কেমনে এটা করা যায় গেল নি। আসেন এটা শুনি দেখি, মজা পাবেন কলে। ছাত্র দলে যে রিক্রুটমেন্ট নাই, এটা তারেক রহমান সহ সব বিএনপি নেতারা জানে, স্থায়ী কমিটির সবাই জানে, স্বীকার করে, কিন্তু এইটারে কেমনে ম্যানেজ করবে সেটা জানে না। এই প্রসঙ্গে একটা প্রফেশনাল গল্প বলি আর কি, খুব বেসিক কনসেপ্টের গল্প আর কি। প্রোডাক্ট লাইফ সাইকেলের মার্কেটিং এর একটা খুব বেসিক কনসেপ্ট। কিসে দেয়? যে কোনো প্রতিষ্ঠানের, মানুষের, দলের, পণ্যের একটা লাইফ সাইকেল থাকে বা জীবন চক্র থাকে। মানে জন্ম, বেড়ে ওঠা, তারুণ্য, যৌবন, বার্ধক্য, মৃত্যু, মানুষের যে জীবন চক্র ঠিক তেমন একটা দলের বা পণ্যের ঠিক এরকম লাইফ সাইকেল বা জীবন চক্র থাকে। প্রথমে এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন বা উদ্ভব পর্ব, গ্রোথ বা উত্থান পর্ব, ম্যাচুরিটি বা আধিপত্য পর্ব, ডিক্লাইন বা পতন পর্ব। শিবির আছে উত্থান পর্বে, ছাত্রদল আছে পতন পর্বে। বুঝছাও? এইটা সব দেখে দেন কে কোনটি আছে। এই লাইফ সাইকেলকে চাইলে এক্সটেন্ড করা যায়। ম্যাচুরিটিতে আসলে আলাদা স্ট্র্যাটেজি নিতে হয়, যেন আবার নতুন কইরা সে উত্থান পর্বে চলে যেতে পারে। এই পতন পর্ব শুরু হইলেও আবার তাকে উত্থান পর্বে নিয়ে যাওয়া যায় কলে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, কিন্তু একটা জায়গা আনা যায় না। সেটা হইতেছে হিস্টোরিক্যাল লেজিটিমেসি কোলাপস যদি হয় পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে। এটা শুনতে খটোমটো লাগলেও সোজা কলে, খুবই সোজা। মানে আমি যা বইলা আমার বৈধতা আনিছি তার উল্টা কাজ করলে লেজিটিমেসি কোলাপস হয়। এইটা ছাত্রদল আর বিএনপি দুইটারই হয়েছে। বিএনপি মুক্তিযুদ্ধরে তার পলিটিক্যাল অ্যাঙ্কার বানাইছে, উঠি খুঁটি গাড়িছে, কিন্তু বিএনপি ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের অ্যান্টিথিসিস। মুক্তিযুদ্ধ হয়েছে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান নিয়ে, তাই না? সংবিধানে তো ঢুকেছে। তো বিএনপি আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা, বিএনপি আনিছে পরম করুণাময় আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আওয়ামী মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সমাজতন্ত্র, বিএনপি কইছে না না, সমাজতন্ত্র মানে যদি হয় অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার, তাইলে ঠিক আছে, অন্য সমাজতন্ত্র আমি মানি না। বিএনপি ওইটা নিয়ে লেজিটিমেসি পাইছিল, ওই লেজিটিমেসি কোল্যাপস করেছে 2024-এর 5ই আগস্টের পরে, যখন মুক্তিযুদ্ধ। এই জন্যই বিএনপি জিততে পারবে না সামনের ইলেকশনে। কিন্তু ছাত্রদল এটা ডিক্লাইন ফেজে গেছে আরো আগেই।
মানে বিএনপির লেজিটিমেসি কোলাপস করার আগেই গেছে। সেই জন্য আমি কইতেছি যে কিভাবে বিএনপি যদি লেজিটিমেসির কোলাপস না হইতো তাইলে ছাত্র দলকে বাঁচাইতে পারতো, এখন সে চাইলেও পারবে না বাঁচাইতে। কেমনে পারতো? প্রথমে ছাত্র দলকে বিলুপ্ত করে দিতে হইতো, থেকে লাভ নাই, কারণ দল তো নাই, সমর্থন নাই, রিক্রুটমেন্ট নাই, থেকে লাভ কি? ভোটে জিতে না, হারু পাট্টি। তাইলে এটারে বিলুপ্ত কইরা সবাই রে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে একীভূত করতে হইতো। এটা হইলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হইতো ছাত্র দল থেকে আসা লোকগুলা। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই হইতো বিএনপির গণছাত্র সংগঠন। সে আরো বৃহত্তর ঐক্যের চেষ্টা করতো, ছাত্র অধিকার পরিষদকে নিত, ইনকিলাব মঞ্চকে নিত, এরকম ছোটখাটো দলগুলোকে সে ঢুকায় ফেলতো, একীভূত করে ফেলতে পারতো। তাইলে শিবিরের একটা শক্তিশালী বিরোধী দল দাঁড়াইতো। এটা হইলে শিবিরের সাথে শক্ত ফাইট দিতে পারতো, অনেক জায়গায় জিতেও যেতে পারতো। আর যে রিক্রুটমেন্টের গ্যাপ তৈরি হয়েছে সেটা পূরণ হইতো, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্ররা তো ছাত্র দল করে না, এরা তো নতুন তরুণ, আরো তরুণ, এরা ঢুকতো, তাইলে তার গ্যাপটা পূরণ হইতো। এখন ইলেকশন হইতেছে আর মারা খাইতেছে বিএনপি, নামই হয়ে গেছে হারু পাট্টি। এখন আমার ক্ষুদ্র ভাতারা একটা বিরাট কোশ্চেন করে ফেলতে পারে আমাকে, আমি কালে ডরে আছি। হ্যাঁ, যে কয় যদি দাদা দলে যদি এইভাবে লাইফ সাইকেলের মধ্যে যায়, উত্থান পতনের মধ্যে দিয়া যায়, তাহলে তো আমেরিকা রিপাবলিকান আর ডেমোক্রেটদের মইরা ভূত হয়ে যাওয়ার কথাই ছিল। এইগুলো তো ভালোই টিকে আছে। তো মাঝে মাঝে বুঝছাও আমার মনে হয় যে আমি দিনে 4-5টা করে ভিডিও বানাই, ব্যানে এগুলো ব্যাখ্যা করি। মেলা কোশ্চেন আছে সবার মাথার, তাই না? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করে করেছেন আপনারা, না করলেও কয়ে দিলাম, তাই না? আসেন এবার বুঝে দেখি। আমেরিকান রিপাবলিকান আর ডেমোক্রেটিক পার্টি এটা স্বাভাবিক রাজনৈতিক দল না, ওইগুলো কার্যত রাষ্ট্রের ভেতরে একটা ইনস্টিটিউশনালাইজ পাওয়ার মেকানিজম। এটা কি? এটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এটা দল নাই, এটা রাষ্ট্রের সাথে একীভূত হয়ে গেছে, অনেকটা চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো। তাই ওদের পতন হয় না, ওদের রূপ বদলায়। এই যে লাইফ সাইকেল থিওরি, যে জীবনচক্র থিওরি যেটা কইলাম, এটা কাজ করে হয়েছে, এটা ক্লাসিক রাজনৈতিক দলের মতো, ক্লাসিক রাজনৈতিক দল যেগুলো আদর্শিক দল বা ক্যারিসমেটিক লিডার আছে, যেমন মুজিবের দলের মতো, জামাতের মতো, শিবিরের মতো, কমিউনিস্ট পার্টির মতো, রেভলিউশনারি বা পোস্ট কলোনিয়াল দল কংগ্রেসের মতো, এবং দুর্বল রাষ্ট্র কাঠামোর দেশে বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এই সমস্ত জায়গায় এই সমস্ত থিওরি খাটে দলগুলোর ক্ষেত্রে। কংগ্রেসের মরে যাওয়া দেখে বুঝতে পারতেছেন, বিজেপির উত্থান থেকে বুঝতে পারতেছেন। আমেরিকান পার্টিগুলো আলাদা, রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, কোনোটাই কোনো ইডিওলজি না, কিন্তু কোনোটা একজন লিডারের উপরে দাঁড়ানো না, আদর্শিক নেতা নাই, কোনোটা একটা শ্রেণীর একচ্ছত্র প্রতিনিধি না, বরং এরা হইলো একটা নির্বাচনী ঐক্যের একটা ফ্রন্ট। এবং এরা কখনো পতন হয় না কয়েকটা কারণে, আমি এটা করে বলি। 1 নম্বর হইতেছে 2 পার্টি সিস্টেম। এখানে 3 নাম্বার পার্টি এসে ক্ষমতার অংশ হওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট। সেই জন্য এই 2 পার্টির বাইরে আসলে কেউ যাইতে চায় না, রিস্ক নেয় না। আমেরিকার মানুষ রাগ করলে নতুন দল বানায় না, পুরানো দলের ভিতরে ঢুকে সেটা বদলানোর চেষ্টা করে। এবং আপনি দেখবেন রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি দুটেরই বদল হয়েছে ভিতর থেকে মেলাবার, 1-2বার না। এই কারণে দল ভাঙে না, ভেতরের রূপটা বদলায় যায়। এখানে পার্টি মানে কিন্তু দর্শন আদর্শ না, রিপাবলিকান মানে একটা জিনিস না, কিন্তু একটা পার্টি না। এর মধ্যে রিগানের কনজারভেটিভ পার্টি আছে, বুশের নিউকন আছে, ট্রাম্পের পপুলিস্ট পার্টি আছে, ন্যাশনালিস্ট পার্টি আছে। ডেমোক্রেটিক মানেও এক জিনিস না, ক্লিন্টনের নিও লিবারেল আছে, ওবামার টেকনোক্রেটিক পলিটিক্স আছে, বার্নি স্যান্ডার্সের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আছে। তাই ভেতরের আইডিওলজিকে নেতৃত্ব দিচ্ছে, সেই আইডিওলজিটা বদলায়, কিন্তু পার্টি থাকে। আর একটা জিনিস হচ্ছে স্টেট পার্টি, একটা ফিউশন হয়েছে আমেরিকা, পার্টি আর স্টেট একসাথে মিলে গেছে। যেমন ধরুন কংগ্রেস ককাস বলে একটা জিনিস আছে, যেখানে 2 পার্টি একসাথে কাজ করে। স্টেট গভর্নর নেটওয়ার্ক যেটা, সেখানে 2 পার্টি একই সাথে সমান শক্তিশালী, থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে যে ডোনারদের ক্লাস, মিডিয়ার যে ইকোসিস্টেম, এই সব কিছু মিলে এটা একটা সংগঠন না, এটা একটা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। আমেরিকান এলিটদের যে কনফ্লিক্ট, এইটা ম্যানেজ করা হয় এই 2 পার্টির এই সিস্টেমের মধ্যে দিয়া। এই 2 দল আসলে এলিটদের মধ্যে পাওয়ার শেয়ারিং মেকানিজম, জনগণের যেটা ক্ষোভ এটাকে ইনস্টিটিউশনাল চ্যানেলের মধ্যে ঢুকে দেয়। আর এরা ক্রাইসিসে ভেঙে যায় না, রিব্র্যান্ড করে নিজেদেরকে। যেমন ধরেন ভিয়েতনাম যুদ্ধের পরে ডেমোক্রেটদের রিফর্ম হয়েছিল, সিভিল রাইট মুভমেন্টের পরে রিপাবলিকানরা একটা সাউদার্ন স্ট্র্যাটেজি নিয়েছিল, 2016-তে এসেতে ট্রাম্পের নতুন তত্ত্ব, এই পপুলিস্ট তত্ত্ব নিছে। তারা ইডিওলজিক্যাল রিসাইক্লিং করে। তার মানে কি ওরা কখনো মরবে না? মরবে, কিন্তু পার্টির নাম মরবে না, ভেতরের আত্মা মরে যাবে। আজকের রিপাবলিকান পার্টি লিঙ্কনের রিপাবলিকান পার্টি না, আইসেনহাওয়ারের রিপাবলিকান পার্টি না, আজকের ডেমোক্রেটিক পার্টি
যে জন এফ কেনেডির ডেমোক্রেটিক পার্টি না, বা ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের ডেমোক্রেটিক পার্টি না, কিন্তু লেভেলটা টিকে থাকে দলের, কারণ লেভেলটাই পাওয়ারের টিকিট। বাংলাদেশের দল মানে রাজনীতি, আমেরিকায় দল মানে রাষ্ট্র পরিচালনার সফটওয়্যার। সফটওয়্যার তো আপডেট হয়, ডিলিট হয় না, ইনকাই আর কি। সেই জন্যে এগুলা ডিক্লাইন হয় না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদকে অভিনন্দন। এই বিজয় কোনো দলের কিন্তু একক বিজয় না, এটা সাধারণ ছাত্রছাত্রীদের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহের ফল। আপনাদের সামনে কাজ অনেক। আপনাদের ক্যাম্পাসে এখনো পর্যাপ্ত ক্লাসরুম নাই, পর্যাপ্ত টয়লেট নাই, বিশেষ করে নারীদের টয়লেট নাই, স্যানিটেশন সংকট আছে, আবাসন নাই, ক্যান্টিন নাই। এই সমস্যাগুলো আজও সমাধান হয়নি, কারণ এগুলো কখনোই রাষ্ট্রের কাছে অপরিহার্য সংকট হয়ে ওঠেনি। এখন দায়িত্ব আপনাদের এই সংকটগুলোকে দাবি থেকে প্রয়োজন, প্রয়োজন থেকে অনিবার্যতায় রূপান্তর করার। রাষ্ট্র সাধারণত তখনই নৈরাচরে বসে যখন বোঝে এই সমস্যার সমাধান না হইলে স্বাভাবিক শাসন চলবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক ছাত্র সংসদ যদি সংগঠিত, ধারাবাহিক এবং নৈতিক চাপ তৈরি করতে পারে, তাইলে এই ক্যাম্পাসের বাস্তবতা বদলাইতে বাধ্য হবে। আর একটা কথা পরিষ্কার করিয়া বলি, প্রফেসর ইউনূসের সরকার এবং প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারীরা কারো দলীয় সম্পদ না। রাষ্ট্রের মালিক জনগণ। সময় বদলায়, সরকার বদলায়, কিন্তু দায় থেকে কেউ কিন্তু মুক্ত হয় না। আজ যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা বিএনপির ক্ষমতায় আনবেন এবং বিএনপির লেসপেন্সারি করবেন, আপনাদের মনে রাখা উচিত ইতিহাস কখনো হঠাৎ বিচার করে না, কিন্তু একদিন ঠিকই হিসাব খুঁড়ে নেয়। আর এই ছাত্র সংসদের কাছে আমার প্রত্যাশা একটাই, আপনারা ভবিষ্যতের জন্য রাজনীতি তৈরি করবেন। এই ক্যাম্পাসের ভাষা যদি বদলায়, তাহলে দেশ বদলাতে তো সময় লাগবে না। আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের বন্ধুসুলভ সরকার আসলে আপনাদের যতগুলো সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকব। ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতা আসতেছে ইনশাল্লাহ। চান্দাবাজ, ধান্দাবাজ, লুটেরা, ইন্ডিয়ার নব্য লেসপেন্সারেরা ক্ষমতায় আসবে না। আমি যে এপিসোডের পরে ইনকিলাব বলি, ওইটা কিন্তু শুধু স্লোগান না। ইনকিলাব মানে বদল, ইনকিলাব মানে বিপ্লব, ইনকিলাব মানে ভেঙ্গা চুইরা নতুন ভাবে গড়ে তোলা, ইনকিলাব মানে দেশ এবং জাতির জন্য অপরিহার্য হইয়া ওঠা। ইনকিলাব জিন্দাবাদ।